গুড মর্নিং। আর কেউ কি আসবে? একটু ওয়েট করব নাকি শুরু করব? গুড মর্নিং ম্যাম। ম্যাম আপনি স্টার্ট করতে পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বেশ, প্রথম জিনিস হচ্ছে আগের দিন যে প্রবলেমটা দেওয়া ছিল, কাল রাত অবধি যা দেখলাম 3 জন সাবমিট করেছে। আচ্ছা এইবার আমার পড়া আছে ম্যাম, বলছি ক্লাসটা হয়ে গেলে কি সাবমিট করে দেওয়া যাবে? হ্যাঁ, সাবমিট কেন করা যাবে না? ম্যাম পড়া পুরে বাড়িতে রেখে লাভটা কি সাবমিট না করলে? ম্যাম সাবমিট করতে ভুলে গেছি, পড়া আছে। বাহ, আচ্ছা যেহেতু বেশিরভাগ লোক সাবমিট করোনি এবং যারা সাবমিট করেছো তারা সামান্য গন্ডগোল করেছো। ম্যাম লিংকটা কি খোলা থাকবে? হ্যাঁ রে বাবা, খোলা থাকবে। ওকে ম্যাম। আচ্ছা এবারে গল্পটা হচ্ছে, তাহলে একবার দেখা যাক, হাতে হাতে কষা যাক জিনিসটা। এটা ছিল প্রবলেম এবং বলা হয়েছিল স্যাম্পল বাই স্যাম্পল কনভলিউশনটাকে কম্পিউট করতে হবে, আর অফকোর্স ইনপুট সিগন্যালটা আঁকতে হবে, যেটা কেবি ভুল করনি। এই ছিল ইনপুট সিগন্যাল। আচ্ছা এবার তাহলে ইনপুট সিগন্যাল হচ্ছে কি, 0-তে 1, তারপর 2, 4, 8, তাই তো? 2 টু দ্য পাওয়ার n un, মানে 0 থেকে শুরু হচ্ছে সিগন্যালটা আর -3 থেকে +3 এর মধ্যে এক্সিস্ট করছে। So obviously যেহেতু un ফ্যাক্টরটা আছে, -3 to 0, it will not have a signal because un will be 0. So we will only have samples for values 0, 1, 2 and 3. 0-তে 2 to the power 0 is 1, 1-এ 2 to the power 1 is 2, 2 to the power 2 is 4 and 2 to the power 3 is 8. তারপরে বাকিটা 0। আর h তো বলেইছিলাম ইউনিট স্টেপ ফাংশন, so it starts from 0 and it goes on up to infinity. এটা 1 হবে, আমি সরি, বাট যাই হোক, মোদ্দা কথা একটা পয়েন্টের পরে আর ইট উইল নট ম্যাটার, এটা 0 হবে না। আচ্ছা এবারে কনভলিউশন কম্পিউট করতে হবে। তো আগের দিন যে মেথডটা আমরা দেখেছিলাম কনভলিউশন কম্পিউট করার, সেই মেথডটাই অ্যাপ্লাই করা যায়। তাহলে আমি যদি এখান থেকে মাল্টিপ্লাই করা শুরু করি তাহলে কি হবে, এটাকে সবার সঙ্গে মাল্টিপ্লাই করব, তো প্রথমে আসবে 0, তাই তো? আচ্ছা এখানে আমিও একটা ভুল করেছি, তোমরাও করেছো ভুল, আমিও ভুল করেছি। দেখো তোমাদের প্রত্যেকেরই যে রেজাল্টটা দিয়েছো সেটা 13713 গিয়ে শেষ হয়ে গেছে, তোমরা পরের টার্মগুলো আর দেখোনি, কিন্তু পরেও তো টার্ম থাকবে, এইচটা তো কন্টিনিউ করছে, এইচ তো আর 3-তে গিয়ে শেষ হয়ে যাচ্ছে না। এটা আমি ভুল করেছি, এখানে আরো অনেকগুলো 1 থাকবে পর 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 পর। এবার তার মানে কি, যতক্ষণ না এই প্রোডাক্টটা 0 হচ্ছে ততগুলো টার্ম তোমাদের কম্পিউট করে যেতে হবে, ঠিক আছে? বোঝাতে পারছি কি বলছি? তোমরা সবাই কি করেছো, যারা যারাই সাবমিট করেছো, আচ্ছা তার মধ্যে একজন আমি দেখলাম, সে আবার কে ভুলে গেছি আমি এখন, সে আবার এই টার্মগুলোকে অ্যাড করে দিয়েছে। অ্যাড তো হবে না, দুটো সিগন্যাল কনভলিউট করলে what we obtain is a third signal. It will be a third series of numbers, right? So don't add these numbers. You compute them individually for n is equal to 0, n is equal to 1 and so on. And you have to keep computing till you have zeros on either sides, right? So here for instance, this signal goes on, right? So naturally there will be more ones here. And you have to take into account as many ones as you require because this one goes up to infinity, right? So you have to take into account as many ones as we require till we get zeros on either ends. তাহলে দাঁড়াও, এটা যদি আমরা এখন হাতে কম্পিউট করি তো কি হবে, যেহেতু এটা আমি ভুল করেই ফেলেছি। লেটস সি, এখানে আরো ওয়ান্স থাকবে, এবারে দেখা যাক এই টার্মটা কি থাকবে,
H4 এর সঙ্গে আমি যদি মাল্টিপ্লাই করি, H4 x0 is 0, but H4 H3 is 8. আর একটা টার্ম এখানে দেখি, আমি যদি এখানে H4 সিরিজটাকে কম্পিউট করি, H4 x3 এখান থেকে শুরু হবে, রাইট? That will be 8. H4 x2 will be 4. H4 x1 will be 2. And H4 x0 will be 1. ঠিক? বুঝতে পারছি? আমি এইটা দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করছি। আন্ডারস্টুড? আচ্ছা, এবারে দেখো H5 এও তো 1 থাকবে। H5 x3 হবে 8, তার মানে এই পাশে আরেকটা থাকবে, আমি এখানে লিখতে থাকছি। H5 x3 থাকবে একটা, H5 x2 থাকবে একটা, সিমিলারলি এটা, এবং এটার মাথায় এটা আরো থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা কিন্তু চলবে এই সিগন্যালটা, ঠিক আছে? যেহেতু এখানে 1 আছে, এই টার্মগুলো তো চলবে, কাজে এখানে 0 কিন্তু আসবে না, এখানে আরো পয়েন্টস আসবে। আন্ডারস্টুড? এটা আমার বলে দেওয়া উচিত ছিল, কম্পিউট আপ টু সো মেনি টার্মস। রাইট? তার মানে এই টার্মগুলো আমরা ভুলই কম্পিউট করেছি, এগুলো আরো বাড়বে। এটা কারেক্ট করে আমাকে দিতে পারবে? সে ইউ হ্যাভ টু কম্পিউট, এটা আমি কালকে রাত্রিবেলা বসে করছিলাম, ভুল করেছি। 1 2 3 4 5 6, say compute up to 10 terms. Correct this, okay? Okay, ma'am. Okay, ma'am. কিন্তু তোমরা ভুলটা কোথায় করেছো বুঝতে পারছো তো? Okay, ma'am. I had mentioned that the input signal extends from -3 to +3. That does not necessarily mean that the convoluted signal will go only up to +3, because hn এর কোনো বাউন্ড আমি দিইনি। যেহেতু hn এর বাউন্ড দিইনি, it is the unit step function. By definition, it goes up to infinity, right? So if this exists up to infinity, you will have you might have infinite number of terms. It might become 0 after a point, but you might have infinite number of terms. Is that clear? Yes, ma'am. Yes, ma'am. Okay. So that was convolution. This is a concept that we will keep using as we study different topics in this course. So in this context, there are two terms that I had introduced in the last class. Essentially one term which has two categories, and that is called correlation. And why do we require correlation? It is mainly used to compute the similarities or the differences, whatever, between two signals. So why do we need it? Usually it is used in long distance communication, in radar, sonar, communications like that, where you're sending a signal over a very large distance, and there might be losses in between, right? There might be transmission errors, there might be receiving errors, there might be attenuation in between, which means the signal loses some of its information. So how does the person at the receiving end know that what it has received is correct and there is no mistake there? So there are some checking techniques. Usually what the checking technique involves comparing it with another standard signal, okay, and finding the similarity between the two. So if the similarity, it is similar up to a certain point, then you accept the data as it is. Otherwise, steps must be taken to correct it. So for this purpose, the concept of correlation is used. The computation of correlation is somewhat similar to convolution, except the same signal is used for one particular type of correlation.
So there are two kinds of correlation. One is autocorrelation, where the comparison happens between two different signals and one of them is made to lag behind the other by a certain number of samples. And we have cross autocorrelation, where two same signals are compared. So cross correlation is when two different signals are compared, and autocorrelation is when two similar signals are compared. Right? So in this context, let us try to find the cross correlation between two signals. So again, একটা x দিয়ে দিয়েছি, একটা y দিয়ে দিয়েছি, 5 মিনিট টাইম দিচ্ছি, অন্তত প্রথম তিনটে টার্ম কম্পিউট করে আমাকে বলো, দেন উইল ডিসকাস। আমি আছি, প্রবলেম হলে জিজ্ঞেস করো।
ম্যাম, হ্যালো বলো। ম্যাম, ক্রস কোরিলেশন যেটা বেরোচ্ছে ম্যাম, হুম। ম্যাম এল ইকুয়ালস টু 0 জন্য যদি বার করি ম্যাম, ওরম ভাবে কি করব? হ্যাঁ, ওরম ভাবে করো, টেবিল বানিয়ে করো, যেভাবে খুশি করো। ক্রস কোরিলেশন মানে এক্সটা থাকবে ইনট্যাক্ট, আর ওয়াইটাকে তুমি ডিলে করবে বাই এল। এল। এবার এল ইকুয়াল টু 0 এর জন্য বার করো, এল ইকুয়াল টু 1 এর জন্য বার করো, এরকম ওকে। ভাবে করো। সিগন্যাল দুটো কি লিখে নিয়েছো? তাহলে আমি ক্রস কোরিলেশনের ফর্মুলাটা ফেলে রাখছি। ক্রস কোরিলেশনটা আর অফ এক্স ওয়াই অফ এল ইকুয়ালস টু আর ওয়াই এক্স অফ মাইনাস এল, ম্যাম এই ফর্মুলাটা দিয়ে তো? এটা হচ্ছে ফর্মুলা, আর সিগন্যালটা পরের স্লাইডে ছিল, কম্পিউট করো এবার। একবার সিগন্যালটা খুলবেন?
বলো কি অবস্থা? l ইকুয়াল টু 0টা বেরিয়েছে? হ্যাঁ ম্যাম বেরিয়েছে। কত এসছে? ম্যাম আর এক্স ওয়াই অফ 0 ইকুয়ালস টু 7 আসছে। বেশ, দেখি বাকি কারুর আর কারুর বেরিয়েছে, বা কারুর অন্য কিছু বেরিয়েছে? এনিওয়ান? মানে বেরোয়নি না অন্য কিছু বেরোয়নি? ম্যাম আমার অঙ্কটা পুরো হয়েই গেছে। আচ্ছা বেশ, আর তাহলে এক্স মেলানো ওয়াই যাক। 0 ইকুয়াল টু 7 এসছে। আচ্ছা মেলানো যাক। l ইকুয়াল টু 0 মানে x অফ y অফ n মাইনাস l ও y অফ n ই হবে। তাহলে আমাদের প্রথম টার্মটা কি হবে? xn হবে এটা, আর xy হবে 0তে হবে 7। ঠিক আছে, সাম করে আসবে পুরো জিনিসটা, এখানে সত্যি সাম করতে হবে। আচ্ছা বেশ, তাহলে 1 এ কত এসছে তন্ময় বা যারা যারা করেছো মিলিয়ে নাও? 13 2 তে 8 মাইনাস 18 বেশ, 3 তে তাহলে 16। এবার হ্যাঁ, এবারে যদি সিকোয়েন্সটাকে লিখতে হয় তাহলে 7 বসবে মাঝখানে, 7 হচ্ছে অরিজিন, এদিকে 13 মাইনাস 18 16 ইত্যাদি, আর পেছন দিকেও যাবে 0 33 মাইনাস 14। ঠিক আছে, এতগুলো টার্ম থাকবে। ম্যাম মাইনাসটা আসছে 0 33 মাইনাস 14 36 19 মাইনাস 9 10। হুম ম্যাম এইগুলো আসছে ম্যাম নেগেটিভের দিকটা। হুম বেশ, মিলছে তো? দেখো এখানে লেখা আছে, চেক করে নাও। হ্যাঁ ম্যাম যা যা মিলেছে বললে তো মিলছে বলেই মনে হচ্ছে। বেশ, তাহলে এই গেল অটো কোরিলেশন, এটা হলো ক্রস কোরিলেশন। সিমিলারলি অটো কোরিলেশন দিলেও পারবে, পারবে তো? কি হলো? অটো কোরিলেশন সেম সিগন্যালের সঙ্গে কম্পিউট করতে হবে, তার মানে এক্স এর সঙ্গে এক্স। ওটা হচ্ছে আর অফ এক্স এক্স। ঠিক, আর অফ এক্স এক্স পারা যাবে তো? হুম। ওকে, হ্যাঁ ম্যাম। তো এই হচ্ছে কনভলিউশন কোরিলেশন। বেশ, সো মুভিং অন। So now we come to the definition of something called inverse systems. So what are inverse systems? Two systems are said to be the inverse of each other if their unit impulse response, if the convolution of their unit impulse responses yield the signal, the unit impulse signal or delta n. তার মানে ধরো আমার কাছে একটা সিস্টেম আছে 1 আর একটা সিস্টেম আছে 2, and we've already discussed this, that the a system is characterized by its unit impulse response and its unit step response. We will be using the unit impulse response more often. So if the unit impulse response of the first signal is h1 and that of the second signal is h2, then if the convolution of h1 and h2 is delta n, then these two systems are said to be inverse of each other. তার মানে কি? If my input, the original input to the first system is a signal xn, then the output from the second system will be the same. Why? Because xn, if you send it through h1, then the output on this side from this comes from the convolution theorem, is y is equal to xn convolution h1n, and the output and if you send this signal through the second system, it will be what? The output will be xn cascaded system, like we studied in the last class. xn convolution h1 convolution of h2. I'm sorry about the Yes, ma'am. asterisks. And of course h1 convolution h2 gives you delta, and delta of convoluted with x will give you x itself. So if you send a signal through the two cascaded systems, where the two systems are inverses of each other, then the output from the final system will be xn itself. Okay, so such systems are known as inverse systems. So now let us look at an example. So say you remember one of the alternative definitions of the accumulator, where yn is equal to summation k from 0 to infinity
x of n minus k. And let us try to find its inverse system, the inverse system of this system. So how do we do that? The first thing we must do is find its unit impulse response, right? How do we find the unit impulse response? We simply replace x by delta. And I'm not going into the details, but do you remember that this sum is nothing but the unit step response? What is delta n minus k? At k is equal to 0, this is delta n, right? So what we have is 1 at x, n is equal to 0 and 0 everywhere else. Then at k is equal to 1, this delta n is time delayed by 1. So we have 1 at n is equal to 1 and 0 everywhere else. Similarly, for k is equal to 2, you will get an impulse here at 2, so on and so forth, and you're summing over entire k. So your entire signal will look something like this, which is nothing but the unit step response. Remember? We had done this. The unit impulse response of the accumulator. Sorry. মনে পড়েছে তো? আচ্ছা, I'm sorry about this line. মাউসটা কাজ করছে না, যাই হোক। So the unit impulse response is nothing but the step function. Okay. So what is my next job? I have to find that system which, when convoluted with this hn, will give you delta n. So if we assume the impulse response of the inverse system as h prime n, then h prime n convoluted with hn must give us delta n, right? Agreed? Agreed? Yes, ma'am. That is the very definition of an inverse system. So that is what we set about to do. We assume a symbol h prime n, we convolute it with this inverse delta summation k delta n minus k, and we expect delta n on the right hand side. Now what is this convolution? Again, what will be this convolution? This will be nothing but h prime of n minus k. Why? Because this particular value will only exist at n is equal to n minus k, and it will be 0 everywhere else. So if you sum over the entire thing, what we will get is h prime of n minus k sum over k, right? So h prime of n minus k summed over k should give us delta n. Agreed? বলো agreed কিনা? কনভলিউশনটা কি? কনভলিউশনটা তো এফেক্টিভলি একটা sum over a multiplication operation, right? X of k into y of n minus k. তাই তো? So when you convolve these two signals, what we will get is this will remain intact, and there will be a minus k here, and you will sum over, we will find the product of each term and sum over the entire thing. So if delta n minus k does not exist for certain values, the product will become 0. So effectively, we will only have the terms of h prime n minus k, because the rest of it will be multiplied with 0. So this translates to this. And the right hand side remains the same. এটা নিয়ে কিছু বলার নেই। বুঝাতে পারছি? বলো, কনফিউশন থাকলে বলো। হ্যাঁ না কিছু তো বলো। h প্রাইম n এর সঙ্গে কনভলিউশন আর ডেল্টা n মাইনাস কে কিভাবে h প্রাইম n মাইনাস কে হচ্ছে? দেখো কনভলিউশন অপারেশনটা কি এক্ষুনি এখানে লিখলাম। কনভলিউশন অপারেশনটা তো এফেক্টিভলি তুমি টার্ম বাই টার্ম প্রোডাক্ট করছো,
এই ইন্ডিভিজুয়াল প্রোডাক্টগুলোর ওপরে আমরা সাম করছি, তাই তো? হ্যাঁ ম্যাম। তাই যদি হয় তার মানে কি হবে, এফেক্টিভলি এইচ প্রাইম এন কে আমি ডেল্টা অফ এন মাইনাস কে এর সঙ্গে টার্ম বাই টার্ম সাম করব, রাইট? টার্ম বাই টার্ম সাম করব, কিন্তু Yes, ma'am. ডেল্টা এন মাইনাস কে এটা তো কি ইম্পালস ফাংশন which is delayed by k samples. It only exists at the point n is equal to n minus k. So আমি hn এর সঙ্গে ডেল্টা n minus k মাল্টিপ্লাই করলাম, তারপরে k এর একটা অন্য ভ্যালুর জন্য মাল্টিপ্লাই করলাম, it will not matter because delta of n minus k will be only 1 for delta at n is equal to n minus k. It will be 0 everywhere else. So h prime will only exist at n is equal to n minus k because the rest of the terms have become 0. Ebar, depending on what the value of k is, of course we will have different terms, which is why we are summing over k, but effectively this exists only at this point. আমরা কি যখন কনভলিউশন করছি সেই টেবিলটা মনে করে দেখো, h0 x0 করব প্লাস h1 x1 করব, এরকম তো নানা রকম টার্মস করতে থাকবো তো। হ্যাঁ ম্যাম। h1 x minus 1 হবে, তারপরে ধরো এটা আমি y0 বার করার চেষ্টা করছি, h0 x0 হবে, h1 x minus 1 হবে, h2 x minus 2 হবে। কিন্তু যেখানে যেখানে এইটার সাফিক্স আর এইটার সাফিক্স মিলবে না সেই টার্মগুলো সব 0 হয়ে যাবে, যেহেতু one of the terms will not exist, one of the terms will be 0. So only the terms where the indices of h or h prime in this case and delta are same will exist. The other terms will become 0. Understood? সে টেবিলটাই ফেরত যাই, যে টেবিলটা দিয়ে আমরা কম্পিউট করছিলাম, এখানে আমরা কি করছিলাম, এক একটা টার্ম ধরো y1 যখন কম্পিউট করছি আমার প্রথম সিগন্যাল আর দ্বিতীয় সিগন্যাল মাল্টিপ্লাই করছি, y1 এর ক্ষেত্রে এই ইন্ডেক্স দুটো সামকে 1 হতে হবে, তার মানে h1 x0 h0 x1। আচ্ছা y2 এর ক্ষেত্রে কি হতে হবে, h3 আর x minus 1 হতে পারে, h2 আর x0 হতে পারে, h1 x1 h0 x2, আর কোনো টার্ম নেই। এবারে আমি বলছি আমার একটা সিগন্যাল এমন that it only exists at a particular index at a given point of time, ঠিক আছে? তার মানে কি, ধরো এক্সটা যদি শুধু x1 এ এক্সিস্ট করতো, বাকি সব জায়গায় 0 হতো, তার মানে একমাত্র এই টার্মটা এক্সিস্ট করতো, বাকিগুলো সব কেটে গিয়ে 0 হয়ে যেত, তাই তো? সিমিলারলি আবার এখানে যখন আসতাম y3 তে, ধরো ওটা শুধু এমন একটা টার্মের জন্য এক্সিস্ট করতো, এখানে কেউই এক্সিস্ট করতো না, মানে এমন এখানে শুধু 2 তে ধরো এক্সিস্ট করতো y4 এ, তাহলে কি এই টার্মটা থাকতো, বাকিগুলো সব 0 হয়ে যেত। আমি সেটাই বলছি এফেক্টিভ ডেল্টা n মাইনাস কে তো তাই, এটা শুধু ধরো কে যদি 1 হয় তাহলে n ইজ ইকুয়াল টু n মাইনাস 1 এর জন্য এক্সিস্ট করে, কে যদি 2 হয় n ইজ ইকুয়াল টু n মাইনাস 2 এর জন্য এক্সিস্ট করে। তার মানে আমি প্রোডাক্টটা কম্পিউট করব সব ইন্ডেক্সের উপরে, but the product will only exist when the index of this is equal to the index of this, otherwise it will become 0. So that is effectively nothing but h prime of n minus k. পরিষ্কার? Yes, ma'am. তাই যদি হয় তাহলে this convolution is effectively nothing but sum over k h prime of n minus k, and the right hand side remains the same. এইবারে let us expand this. So k is equal to 0 তে এটা কি, আমি সামটা সামেশন সাইনটা উড়িয়ে দিয়ে অ্যাকচুয়াল সামটা লিখছি। So k is equal to 0 তে this is h prime of n, k is equal to 1 এ this is h prime of n minus 1, k is equal to 2 তে this is h prime of n minus 2, and then we'll have h prime of n minus 3, n minus 4, so on and so forth, right up to infinity. And on the right hand side we have delta n. এই অবধি পরিষ্কার? ওকে, তাহলে এই হচ্ছে আমার কারেন্ট স্ট্যাটাস অফ h প্রাইম n।
আচ্ছা, নাও লেট আস কনসিডার আ কজাল সিস্টেম। আমি আর কমপ্লিকেশনে যাচ্ছি না, আমি একটা কজাল সিস্টেমই ধরে নিচ্ছি। তো কজাল সিস্টেম যদি হয়, তার মানে n is greater than equal to 0 এর জন্য সিস্টেমটা এক্সিস্ট করবে, আদারওয়াইজ ইট উইল বি the signal will be 0। তো তাই যদি হয়, so let us start with n is equal to 0. So then we have h prime of 0, h prime of -1, h prime of -2, and so on. All of these terms will be h prime of minus something. And because it is a causal system, we can safely assume that these are all 0. So we only have h prime of 0. So my equation becomes h prime of 0 is equal to delta 0 at n is equal to 0. পরিষ্কার? n is equal to 0, h prime of 0 becomes equal to delta 0. And what is the unit impulse response at n is equal to 0? It is 1. Delta n মানে তো 0 তে 1, তাই তো? ঠিক? Yes, ma'am. This is delta n. So we can see that for a causal system, h prime of 0 is equal to 1. পরিষ্কার? And every other output is 0 because these are by the very definition of causal systems, h prime of -1 will be 0, h prime of -2 will be 0, and so on. এদিকে তো বাড়তেই থাকবে মাইনাসের দিকে, because we are only considering n is equal to 0. আচ্ছা, এবার এটা তো সাম, কাজে n is equal to 1 টা নেই। n is equal to 1 এ কি হবে? We'll have h prime of 1 plus h prime of 0 plus h prime of -1 plus h prime of -2, and so on. Let me erase the 0 value. 0 ta we've already dealt with. So now we come to n is equal to 1. n is equal to 1 এ এটা 1, এটা 0, এটা -1, তারপরে আসবে -2, and this will keep increasing right up to infinity. And because we have considered this to be a causal system, এই পয়েন্টের পরে everything else will be 0. So at n is equal to 1, we have two terms, h prime n and h prime n minus 1, h prime 1 and h prime 0. And on the right hand side, we have delta of 1. And what is delta of 1? Delta of n only exists at n equal to 0 by definition. Everywhere else, its value is 0. তার মানে delta of 1 is equal to 0. তাই তো? Agreed? Yes, ma'am. Okay. তাহলে at n is equal to 1, h prime 1 plus h prime 0 is delta 1. So we can say that h prime 1 is equal to minus h prime 0. And what was h prime 0? H prime 0 was 1. So h prime 1 is -1. Agreed? Agreed? বলো। কি হ্যাঁ না কিছু তো বলো। ম্যাম দেখছি। দেখো
দেখা হলো? অসুবিধা আছে? ক্লিয়ার হচ্ছে না এটা। আচ্ছা বলো কোথা থেকে ক্লিয়ার হচ্ছে না? আচ্ছা একে একে দেখি। অ্যাকচুয়ালি জিনিসগুলোর কিছু কিছু জায়গায় বুঝতে পারছি, কিছু কিছু জায়গায় বুঝতে পারছি না। খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো কোনগুলো বুঝতে পারছো না। এগুলো কিন্তু অঙ্ক, এসেনশিয়ালি অঙ্ক, কাজেই স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। আচ্ছা এই অবধি বোঝা গেছে? বলো। কোনো তাড়া নেই, অনেক টাইম আছে আমাদের এখন, আরামসে যত অবধি আজকে হবে ম্যাম ফার্স্ট লাইনটা বুঝতে পেরেছি, ইউনিট ইম্পালস রেসপন্সটা কেন আসছে। বলো এই অবধি বোঝা গেছে? ইনপুট সিগন্যাল তো যা খুশি হতে পারে, একটা সাম এক্সটেন্ড হচ্ছে আমার ইনপুট সিগন্যাল। এবার একটা সিস্টেমের মধ্যে দিয়ে গেলে এপাশে কি আসবে দ্যাট উইল ডিপেন্ড অন হোয়াট দ্য সিস্টেম ইজ লাইক। সো ওই জন্য একটা সিস্টেমকে ডিফাইন করার জন্য ইদার আমি তার আউটপুটটা বলে দিই অথবা তার ইউনিট ইম্পালস রেসপন্সটা বলে দিই, অর বোথ। ঠিক, এটা হচ্ছে সিস্টেম। আমার দায়িত্ব হচ্ছে, এবং এমন একটা সিস্টেম যার ইম্পালস রেসপন্স হচ্ছে এইচ, আমাকে বলা হয়েছে এর ইনভার্স সিস্টেম বার করতে। তার মানে আমার এই সিস্টেম যদি এইচ হয়, I have to find the system whose impulse response is H prime n such that its convolution with Hn gives me delta. This is my task. This is the very definition of inverse systems. My task, I have been given this system. My task is to find this. সমস্যাটা বোঝা গেছে, প্রবলেমটা? ইয়েস ম্যাম। প্রবলেমটা বোঝা গেছে, বেশ। এইবারে তাহলে I have to start set about trying to solve this problem. Okay. এবং আমাকে ইউনিট ইম্পালস রেসপন্সটা বলে দেওয়া হয়েছে। সো দিস টু আর গিভেন কোয়ান্টিটিস। দিস ইজ মাই ইউনিট ইম্পালস রেসপন্স। ওকে, বলে দেওয়া হয়নি, আমি বার করেছি রাদার। কি করে বার করেছি? ইউনিট ইম্পালস রেসপন্স ইজ নাথিং বাট দ্য রেসপন্স অফ দ্য সিস্টেম when its input is delta n. ঠিক, তার মানে আমি যদি এই সিস্টেমটা দিয়ে ডেল্টাকে পাঠাই, বাই ডেফিনিশন আমার এই পাশে এইচ কি বেরোবে, মানে যেটা বেরোবে সেটা সিম্বলিক্যালি আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি। সেটা আমাকে বলা হয়েছে the system is nothing but a delay system, an accumulator system rather. The signal will be delayed and it will be added over all the delays. So আমার input যদি x হতো, my output would have been sum over k x of n minus k. Since my input is delta here, my output will be sum over k delta of n minus k. এই অবধি বোঝা গেছে? ইয়েস ম্যাম। বোঝা গেছে। এবং আমি ক্যালকুলেট আগেও করেছি, আগের ক্লাসেও করেছি, আজকেও আবার ক্যালকুলেট করে দেখলাম that sum over k delta of n minus k is nothing but un. অসুবিধা নেই? নেই তো? নো ম্যাম। তার মানে আমি একটা সিস্টেমের ক্যারেক্টারিস্টিক জানি আর তার ইউনিট ইম্পালস রেসপন্স জানি। এবার আমার কাজ হচ্ছে এমন একটা সিস্টেম বার করা যার ইউনিট ইম্পালস রেসপন্স কনভলিউটেড with this unit impulse response gives me delta n. ঠিক,
এই হচ্ছে আমার প্রবলেম। কি হলো? বলো। কোথায় গেল সবাই? ম্যাম বলো। ম্যাম বলছি এইচ প্রাইম এমটা যেটা হচ্ছে যে ডেল্টা অফ এন মাইনাস কে ইকুয়ালস টু ডেল্টা এন, এটা কি অ্যাজিউম করা হচ্ছে? না, অ্যাজিউম করা হচ্ছে না। এটা হচ্ছে ইনভার্স সিস্টেমের ডেফিনিশন। এই যে দেখো, এটা আমি লিখেছি, আমার কাজ হচ্ছে এইটা বার করা, তাই তো? হ্যাঁ ম্যাম, যে দুটো প্রোডাক্ট যাতে ডেল্টা এন হয়। প্রোডাক্ট নয়, কনভলিউশন। হ্যাঁ ম্যাম, কনভলিউশন কনভলিউশনটা হচ্ছে যাতে সাম অফ প্রোডাক্ট। এইচ প্রাইম এন এর সঙ্গে এইচ এন এর কনভলিউশন যেন ডেল্টা হয়, ঠিক? এটা হচ্ছে আমার কাজ, আমার প্রবলেম। তো তাহলে এইচ প্রাইম এন লিখলাম আমি, আর আমার এইচ এন হচ্ছে এইটা। The convolution of these two must be delta n. এটা প্রবলেম স্টেটমেন্টটাই আমি এক্সপ্যান্ড করে লিখেছি। এইচ এন আমি জানি। তো ম্যাম ফর H prime এক্সাম্পল ম্যাম, তাহলে এইচ এনটা এখানে কি ডেল্টা অফ এন মাইনাস কে টা? হ্যাঁ, ফর এক্সাম্পল নয়, এই ক্ষেত্রে এইচ এনটা ডেল্টা অফ এন মাইনাস কে, এতক্ষণ যেটা বললাম। হ্যাঁ ম্যাম, এটা বুঝেছি। বুঝেছো? হুম হুম। বাকিরা বুঝেছে? ইয়েস ম্যাম। বেশ, এইটা হচ্ছে আমার প্রবলেম স্টেটমেন্ট। আমি সিম্পলি এক্সপ্যান্ড করে লিখেছি, মানে instead of writing h prime and convolution hn, I have actually substituted the value of hn here. Understood? And if I think carefully, I will see that h prime n convolution summation over k delta of n minus k is nothing but summation over k h prime of n minus k. This again we have seen just a little while ago. যে h এর ইন্ডেক্স আর ডেল্টার ইন্ডেক্সটা না মিললে আমার সবকটা প্রোডাক্টই জিরো হয়ে যাবে। The only terms that will remain are the ones where the index of h prime and the index of delta are the same, because delta is zero for every other point, right? মানে আমি যখন সাম অফ প্রোডাক্টস করব, ম্যাম ডেল্টা এনটা জিরো। হ্যাঁ, মানে ডেল্টা এন মাইনাস কে এর জন্যই শুধু এক্সিস্ট করবে। কে যখন 1 তখন ডেল্টা এন মাইনাস 1 এক্সিস্ট করবে, কে যখন 2 তখন ডেল্টা এন মাইনাস 2 এক্সিস্ট করবে। কাজেই সবসময় ডেল্টা এন মাইনাস কে ওয়ালা টার্মটাই এক্সিস্ট করবে। এবার যখন আমি সাম ওভার প্রোডাক্ট করব, মানে এইটা করা মানে কি, কনভলিউশন করা মানে এফেক্টিভলি এই 0x0, এই 0x1, এই 0x2 এরকম সাম অফ প্রোডাক্টস করা, এবং এক একটা টার্মের জন্য মানে এই আউটপুটটা যদি y হয়, আমি ধরে নিলাম এটা y, একটা সিম্বল দিয়ে ডিনোট করলাম y প্রাইম দিয়ে, যেহেতু এখানে y শুরুতে দিয়েছি। তার মানে আমি এটা সাম অফ প্রোডাক্টস করব। সাম অফ প্রোডাক্টস করা মানে h n delta n minus k over k, তাই তো? আর ডেল্টাটা সবসময় n মাইনাস কে ছাড়া আর সব জায়গায় জিরো হয়ে যাবে। কাজে এইচ একমাত্র যেখানে যেখানে n মাইনাস কে সেখানে সেখানেই এই প্রোডাক্টটা এক্সিস্ট করবে, আদারওয়াইজ জিরো হয়ে যাবে। সো দিস ইজ এফেক্টিভলি নাথিং বাট h prime of n minus k. This is not true if you convolute with any other signal, only for delta, because delta is zero everywhere else. ঠিক? এইটা থেকে এই ট্রানজিশনটা বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, ডেল্টা এন মাইনাস কে পজিশনে এটার ভ্যালুটা জিরো হবে, এটা বুঝতে পারছি। ডেল্টা n minus k পজিশনে এটার ভ্যালুটা 1 হবে, ওয়ান হবে, আর অন্য পজিশনে জিরো হবে। অন্য পজিশনে জিরো হবে। কাজে হুম। এবারে আমি যখন সাম অফ প্রোডাক্ট করব,
কনভলিউশন মানে কি? এফেক্টিভলি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট করে পুরোটার উপর সাম করা। এবার ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট যখন আমি করতে যাব, সেই প্রোডাক্টগুলি এক্সিস্ট করবে যেখানে যেখানে এনটা হবে এন মাইনাস কে, মানে এইচ এর এই ইন্ডেক্সটা ডেল্টার ইন্ডেক্সটা সেম হবে, আদারওয়াইজ বাকিগুলো জিরো হয়ে যাবে। তার মানে এফেক্টিভলি এইচ প্রাইম অফ এন মাইনাস কে ওয়ালা প্রোডাক্টগুলোই এক্সিস্ট করবে, এইচ প্রাইম হ্যাঁ অফ ম্যাম। বাকি যা যা ইন্ডেক্স সেগুলো সব জিরো হয়ে যাচ্ছে। তারপরে আমি জিরো গুলোকে তো আর রেখে লাভ নেই, তার মানে এফেক্টিভলি সাম ওভার কে এইচ প্রাইম এন মাইনাস কে, কারণ খালি ওই টার্মগুলো এক্সিস্ট করছে এবং সেটা মাল্টিপ্লাইড হচ্ছে তো 1 এর সঙ্গে, কারণ ডেল্টার ভ্যালু এট n ইজ ইকুয়াল টু n মাইনাস কে ইজ 1, ডেল্টাকে তো আর লেখার দরকার নেই, 1 এর সঙ্গে তুমি মাল্টিপ্লাই করছো আর বাকি জায়গায় 0 এর সঙ্গে মাল্টিপ্লাই করছো, যেখানে যেখানে 1 এর সঙ্গে মাল্টিপ্লাই করছো সেখানে সেখানে এটা যা ভ্যালু তাই থাকছে, আর যেখানে যেখানে 0 এর সঙ্গে মাল্টিপ্লাই করছো সেখানে সেখানে 0 হয়ে যাচ্ছে। ঠিক যে বলো। এইচ প্রাইম এন মাইনাস কে না বসি এইচ এন মাইনাস কে তো ম্যাম ওটা হতো, বিকজ কেন আমরা তো এইচ এন মাইনাস কে হতো? এটা তো এইচ, হ্যাঁ ম্যাম এটা তো এটা অ্যাজ তো আ ম্যাম হোল এইচ, এইচ ঠিক এন, হ্যাঁ আছে? ম্যাম। আর আমি তো তো একে ম্যাম এইচ কনভলভ প্রাইম তো করছি আগে এইচ প্রাইমের সঙ্গে। হ্যাঁ, আমি তো এইচ প্রাইমের সঙ্গে কনভলিউশন করছি, এইচ কে তো আর আমি লিখছি না, এইচ এটাই তো এইচ, আর এইচ আসছে কোথায়? আমি যদি ডেল্টাই লিখি আবার এইচ লিখবো কেন? ওকে ম্যাম। এই গোটা জিনিসটাই তো এইচ, তাকে আমি তার কনভলিউশন আমি কম্পিউট করছি এইচ প্রাইমের সঙ্গে। এইচ কে তো আমি এক্সপ্যান্ড করে বসালামই, মানে ধরো আমার একটা ইকুয়েশন আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4, এবার আমি তোমায় বলে দিলাম এক্স ইজ ইকুয়াল টু 2, তখন আমি লিখবো কি 2 প্লাস ওয়াই ইকুয়াল টু 4, তখন আমি ওয়াই এর বদলে এক্স বসাবো? বসাবো না তো, আমি তো এক্স কে সাবস্টিটিউট করেই 2টা লিখলাম, ওয়াইটা অ্যাজ ইট ইজ রইলো, আমি ওয়াই এর ভ্যালু এখনো জানি না। সিমিলারলি এখানেও তাই, আমি এইচ কে সাবস্টিটিউট করেই এটা লিখেছি, তার সঙ্গে কনভলিউশন আমি কম্পিউট করছি এইচ প্রাইমের, এইচ প্রাইম ইজ স্টিল আননোন টু মি, বাট দিস ইজ দ্য ভ্যালু অফ এইচ, আবার এইচ কেন লিখতে যাব? বুঝে যাচ্ছে? বুঝেছি। লাস্ট স্টেপে কেটাকে ম্যাম 1 2 এভাবে বসানো হচ্ছে। হ্যাঁ, লাস্ট স্টেপে এবারে আমি কিছু না 1 2 এভাবে বসানো হচ্ছে, মানে কি আমি কে বলেছি, ভ্যালুটা 1 কে আমি ভ্যালুটা 2। বলেছি আই এম সামিং ওভার এন্টায়ার অফ কে, সো সামিং ওভার দ্য এন্টায়ারিটি অফ কে স্টার্টিং ফ্রম কে ইকুয়াল টু 0 মানে কি, কে প্রথমে এই টার্মটা কে ইকুয়াল টু 0 বসবে, প্লাস এই টার্মে কে ইজ ইকুয়াল টু 1 বসবে, this is the expanded version of this, right? And I'm summing over the individual terms. Sum over xn over n is what? Effectively, this is x0 plus x1, right? Plus x2 plus x3, so on and so forth, right up to infinity. তাই তো? তাই তো নাকি? কি হলো? হ্যাঁ ম্যাম। আমি সেটাই লিখেছি স্টেপে, sum over k h prime of n minus k. I'm simply writing this in an expanded version. So প্রথমে k is equal to 0, so h prime n, then k is equal to 1 plus h prime n minus 1, then k is equal to 2, so plus h prime n minus 2 plus whatever right up to infinity, হ্যাঁ up to infinity, কারণ k is summed over infinity is equal to delta n. Right hand side is not changing. এই অবধি বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। বেশ, তাহলে এবারে কন্টিনিউ করি উইথ দিস। তাহলে এই হচ্ছে আমার at the present moment h prime এর version. Remember, my ultimate aim is to find h prime n, or rather the system whose impulse response is h prime n. তো তার জন্য আগে h prime n কে বার করতে হবে আমাকে, আমি এই লক্ষ্য নিয়ে কাজটা শুরু করেছি, তাই তো? I'm trying to find the inverse system of the system that has been described in my problem. So for convenience, let us only consider a causal system. A causal system is one where the system only has values, has finite values for n is equal to 0 onwards, and it is the signal is 0 for n less than 0. ঠিক?
তার মানে আমি যদি প্রথম স্টেপে n is equal to 0 ধরি, what does this sum become? H prime 0 plus H prime minus 1 plus H prime minus 2 and so on, right up to infinity, যেখানে H prime এর ভেতরের ইন্ডেক্সটা বাড়তে থাকবে, and this is equal to delta of 0 because আমি n is equal to 0 এর কেসটা কনসিডার করছি। Agreed? n is equal to Yes. -1, -2 এইসব কনসিডার করছি না because we are only taking a causal system. So output Yes, exists only for n is greater than equal to 0. And because the output exists for n is greater than equal to 0, this term will be 0. This term will be 0. And every term from here forth will be 0. So only H prime 0 will exist. By the very definition of causal systems. n এর ভ্যালুটা কি 0 বসানো হচ্ছে? n এর ভ্যালুটা 0 বসানো হচ্ছে। তাহলে এই ব্র্যাকেটে যেখানে যেখানে n আছে সব জায়গায় 0 বসে যাবে, আর যা যা আছে সেগুলো ইনট্যাক্ট থাকবে। h prime of 0টাই থাকবে। H prime of 0টা থাকবে, বাকিগুলো থাকবে না, because we are considering a causal system. তাহলে finally what will this, for n is equal to 0, this summation will become H prime of 0 is equal to delta 0. আপত্তি আছে? নেই। আর by the definition of impulse functions, delta 0 is 1, right? Delta is 1 at whenever this bracket is 0 and it is 0 everywhere else. ঠিক? This is the very definition of impulse response. বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। তাহলে n is equal to 0 এর কেসটা বোঝা গেল, আর বাকিগুলো 0 হয়ে যাচ্ছে। তাহলে যে লাইনটা এখন স্ক্রিনে এলো সেটা বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম বললেন তো। বোঝা যাচ্ছে, বেশ। এবার তাহলে n is equal to 1 এর কেসটা ধরা যাক। ঠিক আছে, n তো আমাকে বিভিন্ন ভ্যালুর জন্য চেক করতে হবে, রাইট? n can be anything. So this is h prime of 1. মানে যতক্ষণ আমি জেনেরিক একটা ফর্মুলাতে বসাতে পারছি, I have to keep checking for different values of n and see where it leads us. This is h prime of 0. 1 minus 1 মানে 0. This is h prime of, কি বসবে ব্র্যাকেটের ভেতরে? কি বসবে এই ব্র্যাকেটের ভেতরে? -1 -1, ঠিক। আর এখানে কি বসবে? 1। এবার দেখো, এটা -1, এর পরের টার্মটা হচ্ছে n-3 হবে -2, তার মানে এবার এটা মাইনাস ডিরেকশনে ইনক্রিজ করতে থাকবে ইনফিনিটি অবধি। কজাল সিস্টেম কনসিডার করছি, তার মানে এই পয়েন্ট থেকে যা যা টার্মস আসছে সেগুলো সব 0, ঠিক?
The output only exists when n is greater than equal to 0. So we are left with two terms, h prime of 1 and h prime of 0. And on the right hand side, we have delta of 1. And what is delta of 1? Delta ফাংশনটা এমন যে ব্র্যাকেটের ভেতর যদি 0 থাকে তাহলেই তার ভ্যালু হচ্ছে 1. ব্র্যাকেটের ভেতর যদি 0 ছাড়া আর যা কিছু থাকে, the value of delta is 0. That is the unit impulse function. তাই তো? তাহলে right hand side টা 0. আর left hand side এ we are left with h prime of 1 plus h prime of 0. ঠিক? তার মানে আমার ইকুয়েশনটা কি হচ্ছে? n is equal to 1 এর জন্য h prime of 1 plus h prime of 0 is equal to 0. তাই তো? তাই? বলো, আপত্তি আছে এই লাইনটা নিয়ে? না ম্যাম, আপত্তি নেই। বেশ। আর তার মানে এটার থেকে আমরা এটা বলতে পারি যে h prime of 1 is equal to minus of h prime of 0. কিছু না, h prime 0টাকে আমি ডান দিকে নিয়ে গেলাম। তাই তো? এটার ন্যাচারাল সেকেন্ড স্টেপ। কি? ম্যাম h প্রাইম অফ 0টা তো পেয়ে গেছি আগের স্টেপে। হ্যাঁ, h prime of 0টা পেয়ে গেছি, আসছি আমি। কিন্তু তার আগে h prime of 1 যে equal to minus of h prime of 0, তাইতে কোনো আপত্তি আছে? না ম্যাম, বিকজ ডেল্টা 1 তো 0। হ্যাঁ ঠিক, ডেল্টা 1 যেহেতু 0, তার মানে h prime 1 plus h prime 0 হচ্ছে 0, তার মানে h prime 1 হচ্ছে minus h prime 0. And like you rightly said, আমরা h prime of 0 আগের স্টেপে পেয়ে গেছি, কাজে এখানে আমি h prime of 0 এর জায়গায় h prime of 0 ভ্যালুটা সাবস্টিটিউট করব। তাহলে h prime of 1 is -1. অসুবিধা নেই? তার মানে h prime n এর এখন অবধি আমরা দুটো ভ্যালু পেয়েছি। h prime n এর আমরা এখন অবধি দুটো ভ্যালু পেয়েছি। এটা তো একটা সিগন্যাল। আমি যদি এটাকে ইয়ে গ্রাফিক্যালি লিখি, h prime 0 পেয়েছি 1, এটা হচ্ছে 0 ভ্যালু, আচ্ছা যেহেতু cos পাশেগুলো সব, আর h prime of 1 হচ্ছে, সরি, h prime of 1 হচ্ছে -1। দুটো ভ্যালু পাওয়া গেছে এখনো, আরো আছে, আমরা আসছি আরো গুলোতে। এই অবধি পাওয়া গেছে। The other outputs will be 0. এটাই other outputs will be 0 বলতে দেখো n is equal to 0 তে আমরা কি দেখলাম, h prime 0, তার মানে এই পরের গুলো এই যে অ্যাড করে করে পাচ্ছি, মানে n এর এক একটা ভ্যালুর জন্য h prime গুলো আমরা এই সবকটাকে অ্যাড করে পাবো। the other terms আমার বলা উচিত ছিল, other outputs বলাটা ভুল হয়েছে, the other terms will be 0। ঠিক আছে, এই টার্মটা খালি এক্সিস্ট করবে, h prime of -1 will be 0, h prime of -2 will be 0, because it is a causal system. হ্যাঁ ম্যাম। তাই তো? So the other terms will be 0. এটা আউটপুট না, এটা হবে টার্মস। ঠিক আছে, আউটপুট কতটা আমি ভুল লিখেছি। ঠিক, তো h prime এর আমি আপাতত দুটো ভ্যালু পেয়েছি, h prime 0 and h prime 1। h prime 1 নিয়ে কারোর কোনো আপত্তি নেই? এইবার আসি n is equal to 2 কেস, এক এক করে কম্পিউট করতে হবে আমাকে। n is equal to 2 তে কি হবে? এইটা হবে h prime 2। তোকে প্রপার নাউন আর কমন নাউন, ইংলিশ ক্লাস শুরু হয়ে গেল কোথায়?
এর ভেতরে কি বসবে? ডিএসপি তে ফেরত এসো সবাই। এর ভেতরে কি বসবে n যদি 2 হয়? ম্যাম 1 এখানে 0 0, তারপরে আসবে h প্রাইম অফ -1 -1। তার মানে এরপরে যা যা আসবে সেগুলো সব 0, কাজে ওদের কথা আর না ভাবলেও চলবে। ঠিক আছে, আর এখানে বসবে তার মানে ডেল্টা অফ পজিটিভ অবধি নিতে হয়। কজাল সিস্টেম হলে। ঠিক আছে, হ্যাঁ। এটা আমি কনভিনিয়েন্সের জন্য কজাল সিস্টেমই কনসিডার করছি। এটা যদি নন কজাল হতো তাহলে জীবন আরো চাপ ছিল। এই যে কজাল সিস্টেম, এটা আমি মার্ক করে দেবো ভালো করে। এটা হচ্ছে ডেল্টা অফ 2, তাই তো? হ্যাঁ ম্যাম, ডেল্টা অফ 0 আর ডেল্টা অফ 2 কত? 0 0। তাহলে এখানে আমার তিনটে টার্ম আছে, h প্রাইম 2, h প্রাইম 1 আর h প্রাইম 0। ম্যাম বেরিয়ে যাবে এখান থেকে h প্রাইম কোটা। আচ্ছা, এবার এই দুটোর সাম আমার কি আগের স্টেপে বার করেছি? h প্রাইম 1 আর h প্রাইম 0 সাম কি? কি কেউ কি কিছু একটা বললো? -1 পেয়েছিলাম h প্রাইম 1 এর, h প্রাইম 1 এর ভ্যালুটা h প্রাইম 1 এর ভ্যালু -1 বেরিয়েছিল, বেশ। আর h প্রাইম 0 এর ভ্যালু কত বেরিয়েছিল? 1, দেন 0 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো মিলিয়ে 0 হয়ে যাচ্ছে। তার মানে h প্রাইম 2 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ তার মানে h প্রাইম 2 কত? h প্রাইম 2 ম্যাম 0ই হবে। h প্রাইম 2 টা তার মানে 0ই হবে। আচ্ছা, তারপরের স্টেপে আমরা কি পাবো? এবার n ইজ ইকুয়াল টু 3 টা যদি কনসিডার করি, আবার একই চলবে। h প্রাইম 3 প্লাস h প্রাইম 2 প্লাস h প্রাইম 1 প্লাস h প্রাইম 0 প্লাস বাকিগুলো সব 0 আর ডেল্টা অফ 3 ডান দিকে 0ই থাকবে। বাঁ দিকে কি থাকবে? h প্রাইম 3 প্লাস h প্রাইম 2 প্লাস এই দুটো মিলিয়ে 0, তাই তো? আর h প্রাইম 2 ও 0, তার মানে এফেক্টিভলি h প্রাইম 3 will also be equal to 0। বুঝতে পারছি? n is equal to 3 তে কি হবে? h prime n will be h prime 3। অন্য কালার দিয়ে লিখি। ম্যাম 0 হবে, h প্রাইম 3, h প্রাইম h prime 3 0 হবে তো? h prime 4 কি হবে? ম্যাম 0 হয়ে যাবে সবই। 0 হয়ে যাবে। এরপরে তার মানে h prime 2 অনওয়ার্ডস যা যাই আমরা কনসিডার করি না কেন সববাই 0। তার মানে এফেক্টিভলি আমার এই যে সিগন্যালটা h প্রাইম, এটা দুটোই ভ্যালু 0 আর 1, এই দুটোতে নন জিরো ভ্যালু আছে, বাকি সব জায়গায় 0। h prime to 0, all other terms for n greater than equal to 2 will be 0, and we are left with two samples, 1 and -1. So h prime n effectively exists at n is equal to 0 and n is equal to 1. এইখানে আছে n is equal to 0 তে, আর এখানে ওর ভ্যালু হচ্ছে -1, n is equal to 1, এখানে +1, এখানে -1। এবার এরকম সিগন্যালকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? দিস ইজ নাথিং বাট দ্য ইউনিট ইম্পালস রেসপন্স ডেল্টা এন। ডেল্টা এন মানে কি? খালি এখানে 1, বাকি সব জায়গায় 0। দিস ইজ অলসো অ্যানাদার ইউনিট ইম্পালস রেসপন্স ডিলেড বাই 1 স্যাম্পল, ডেল্টা অফ n -1, এক্সেপ্ট একটাই সমস্যা, এই ভ্যালুটা +1 নয় -1, উল্টো দিকে। তার মানে এই দুটো সাম না করে আমি যদি এখানে একটা মাইনাস সাইন বসিয়ে দিই,
তাহলে একই ব্যাপার হবে, মাইনাস অফ ডেল্টা এন মাইনাস ওয়ান কি, সিগন্যালটা ঘুরে যাবে মাইনাসের জন্য, আর এন মাইনাস ওয়ানের জন্য ডিলেড হবে, বাকি সব জায়গায় জিরো। কাজে এই দুটো পয়েন্টে যদি আমি সাম করি, দিস উইল গিভ মি এইচ প্রাইম এন। ঠিক? বোঝা গেল? কি ম্যাম লাস্ট লাইনটা একবার রিপিট করবেন? এই লাইনটা অবধি বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, সব টার্মগুলো জিরো হবে, দুটো প্রথম দুটো বাদ দিয়ে, 0 আর 1 প্রথম বাদ দিয়ে, দুটো এটা বাদ দিয়ে বাকি সব কটা টার্ম জিরো হবে। আর প্রথম দুটো টার্ম কি, প্রথম টার্মটা হচ্ছে 1, সেকেন্ড টার্মটা হচ্ছে -1। ঠিক? হ্যাঁ ম্যাম। তো প্রথম টার্মটা যদি 1 হয়, এটাকে আমি ডেল্টা এন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, কারণ এই সিগন্যালটা এমন যে n is equal to 0 তে 1, বাকি সব জায়গায় 0, which is nothing but delta n। মানে এটা কিছুই নাই, গোটা সিগন্যালটাকে আমি ইন্ডিভিজুয়াল কতগুলো ইম্পালস ফাংশনের সাম দিয়ে রিপ্রেজেন্ট করছি, যেটা আমরা করতেই পারি। আমরা কি দেখিয়েছিলাম, যে ধরো আমার যদি একটা স্টেপ ফাংশন থাকে, এটা আমি সাম ওভার কে ডেল্টা অফ n মাইনাস কে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে কি, এটা হচ্ছে সাম ওভার ডেল্টা অফ n প্লাস ডেল্টা অফ n মাইনাস 1 প্লাস ডেল্টা অফ n মাইনাস 2 and so on right up to infinity. Delta of n gives me this, delta of n minus 1 gives me just this and nothing else, delta of n minus 2 gives me just this and nothing else। এগুলো সবকটাকে যদি আমি সাম করি, this will give me my unit step। তাই তো? সিমিলারলি মনে আছে 3-4টে ক্লাস আগে আমরা বলেছিলাম, আমরা পৃথিবীর যে কোনো সিগন্যালকে ইম্পালস রেসপন্স দিয়ে আমরা ডিনোট করতে পারি। কিভাবে? যে পয়েন্টে, মানে যে পয়েন্টে সিগন্যালটা আছে, সেই পয়েন্টে আমি সিগন্যাল অ্যাম্পলিটিউডটাকে ইউনিট ইম্পালস রেসপন্স দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, and I sum it over যে পয়েন্টে সিগন্যালটা আছে। তো সিমিলারলি আমি এইভাবেও লিখতেই পারতাম, ব্র্যাকেট দিয়ে 1 আর -1 লিখতেই পারতাম, কিন্তু সেটাকে সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করা হতো না, সেটা সিকোয়েন্সিয়াল ফর্মে লেখা হতো। তুমি সিকোয়েন্সিয়াল ফর্মে লিখেও যদি রেখে দাও, তাতেও আনসারটা ভুল হবে না। You're just going a step further and describing it generically। ঠিক আছে? এটা অনেক বেশি জেনারেল ডেসক্রিপশন, আর তুমি যদি শুধু এইটা লিখতে, তাতে কিছু ক্ষতি হতো না। এটাও ঠিক, এটা সিকোয়েন্সিয়াল ফর্ম অফ রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে সিম্বলিক ফর্ম অফ রিপ্রেজেন্টেশন। তো কি n is equal to 0 তে ওর ভ্যালু হচ্ছে 1, তার মানে সেটা আমি ডেল্টা n দিয়ে লিখতে পারি। n is equal to 1 এ ওটা এক্সিস্ট করে, তার মানে ডেল্টা অফ n মাইনাস 1 লিখলাম আমি, কিন্তু ভ্যালুটা +1 এর বদলে -1, কাজেই আমি একটা -1 দিয়ে এটাকে সামনে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে ডেল্টা n মাইনাস ডেল্টা n মাইনাস 1। আর কোনো টার্ম এক্সিস্ট করে না, কাজে বাকিগুলো 0। বুঝতে পারছি? ইয়েস ম্যাম। বোঝা যাচ্ছে? তার মানে this is my answer। what did I start out doing? Sorry, we started out by trying to find the inverse system of this particular system। এই সিস্টেমটা আমাকে দেওয়া ছিল, আমাকে বলা হয়েছে এর ইনভার্স সিস্টেমটা বার করো। তো ইনভার্স সিস্টেমটা ইদার আউটপুট দিয়ে ডিফাইন করতে পারো, বা তার ইম্পালস রেসপন্স দিয়ে ডিফাইন করতে পারো। তো আমি ইম্পালস রেসপন্স দিয়ে ডিফাইন করছি। The impulse response of the system, that is the inverse of the system given by this, is delta n minus delta of n minus 1। বোঝা গেল? ইয়েস ম্যাম। বোঝা গেছে? শিওর তো? তাহলে এরকম যদি একটা সিস্টেম দেওয়া থাকে, তাহলে তার ইম্পালস রেসপন্স বার করা যাবে? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা, আজকে এখানেই স্টপ করছি, পরের গুলো পরের দিন ধরবো, কারণ আরো কিছু অঙ্কের গল্প আছে।
স্লাইড আপলোড করে দেবো, খুব ঠান্ডা মাথায় চেক করবে, স্টেপ বাই স্টেপ করে দেখবে, ঠিক আছে? এনি প্রবলেম উই উইল ডিসকাস ইট अगेन ইন দ্য নেক্সট ক্লাস। ক্লিয়ার? হ্যাঁ বলো। ম্যাম বলছি আগের দিনে যে প্রবলেমটা আপনি দিয়েছিলেন ম্যাম, ম্যাম ওটার ফার্স্ট কোশ্চেনটা ঠিক হয়েছিল আমাদের? হ্যাঁ, ফার্স্ট পোরশনটা সিগন্যাল ড্রয়িংটা ঠিকই ছিল। 1 2 4 8 এটা কেউ ভুল করনি, টার্মস গুলো কেউই ভুল করনি, কিন্তু মাই পয়েন্ট ইজ আরো অনেক টার্মস ছিল, গেট ইট? তোমরা সবকটা টার্ম দাওনি, বেশি সবাই প্রায়, আমি 3টে দেখেছি কালকে রাত্রিবেলা, আজকে সকালে দেখছি একটা 4 নম্বর এসছে, তোমরা সবাই এই অবধি করেছো 1 3 7 13। তার কারণ কি? কিছুই না, তোমরা জাস্ট 3 অবধি দেখেছো, মাল্টিপ্লাই করেছো, কিন্তু এইচ এন তো আরো অনেক দূর এক্সটেন্ড করছে। এইচ এন ইকুয়াল টু ইউ এন বলেছিলাম, তাই না? এইচ এন গোজ অন রাইট আপ টু ইনফিনিটি, এইচ এন ডাজন্ট স্টপ at n is equal to 3, so the products will exist for beyond infinity, right? So you have to keep computing the product till the products do not become zero. ফার্স্ট পার্টটা সবাই ঠিক করেছো, কোনো অসুবিধা নেই, এবং যতটুকু কম্পিউট করেছো মোটামুটি ঠিকই কম্পিউট করেছো, এক্সেপ্ট অফ কোর্স আজকে আমরা দেখলাম যে আরো কতগুলো টার্ম থাকবে যেগুলো আমিও কনসিডার করতে ভুলে গেছি, ঠিক আছে? আরেকবার রিভাইজ করে দেখো এটা। ওকে ম্যাম। এটা নিয়ে আর সময় মানে আমি আর টাইম ওয়েস্ট করব না, তোমরা রিভাইজ করে সাবমিট করে দিও, আমি দেখে নেব। ওকে ম্যাম। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আর আজকে করলাম আমরা ইনভার্স সিস্টেম, একটা এক্সাম্পল দেখলাম, আর দেখি আমরা পরে আরো কিছু এক্সাম্পলস কম্পিউট করে দেখব টাইম থাকলে পরীক্ষার আগে, ঠিক আছে?